আপনারা অনেকেই লন্ডন বা ইউকেতে আসতে চান, কিন্তু কিভাবে আসবেন, ভিসা প্রসেস কি, কোন ভিসায় আসবেন, এগুলো নিয়ে হাজারটা কোশ্চেন। তো আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি। আজকের এই ব্লগে আমরা লন্ডনের A to Z ভিসা প্রসেস আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের এই ব্লগে আমরা আলোচনা করব ইউকের ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা, পাশাপাশি নতুন যে নিয়ম এসেছে সেই নতুন নিয়মে কিভাবে ইউকেতে আসবেন সেটা আলোচনা করব, এবং সবশেষে থাকছে অ্যাজাইলাম সিকারদের নিয়ে বিশেষ তথ্য, যেখানে আমরা আলোচনা করব লন্ডনে বা লন্ডনের বাইরে থেকে যারা এসে অ্যাজাইলাম সিক করতে চাচ্ছেন তারা কিভাবে অ্যাজাইলাম সিক করবেন এবং কোন কোন গ্রাউন্ডে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেই জিনিসগুলো তুলে ধরবো। সো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি অনেক কিছু জানার আছে। চলুন আপনাদের মেইন অংশে নিয়ে যাই। আর আজকের এই ব্লগে আমাদের সাথে থাকছে ইউকের অন্যতম স্বনামধন্য ব্যারিস্টার M.A. মুহিত খান, যিনি একমাত্র বাঙালি লয়ার, একবার দুইবার নয় বেশ কয়েকবার বেস্ট হিউম্যান রাইটস লয়ার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস হিসেবে নির্বাচিত হন। শুধু তাই নয়, পরবর্তীতে 2016 সালে তিনি সাইলেক্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন, যেখানে ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় 20,000 আইনজীবীদের মধ্য থেকে তাকে সেরা একজন হিসেবে বিবেচনা করা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, বাঙালি লয়ার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। সো আমরা চলে এসেছি ব্যারিস্টার M.A. মুহিত খান ওনার চেম্বারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। দেখে আরো খুব বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো অনুষ্ঠান শুরু করার আগে একটা কথা একটু বলে নেই, আমার পার্সোনাল লাইফ একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি দীর্ঘ 17 বছর এই লন্ডনে, আমি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছি। তো আমার একটা সময় ছিল কোনো এক কারণে হোম অফিস আমার ভিসা কার্টেল করে এবং আমাকে একটা লেটার পাঠায় যে উইদিন 2 উইকস আই হ্যাভ টু লিভ দিস কান্ট্রি। সো আমি খুব হতাশ ছিলাম, অনেক চেম্বার, অনেক লয়ার ফার্মে গিয়েছি, কেউ আমাকে কোনো হেল্প করতে পারেনি। অবশেষে কোনো একজনের মাধ্যমে আমি মুহিত ভাইয়ের নাম্বার পাই এবং তার সাথে ইমিডিয়েট যোগাযোগ করি। তখন তার অফিস ছিল সেন্ট্রাল লন্ডন মার্বেল আছে। সো অনেক কষ্টে তার অ্যাপয়েন্টমেন্ট পাই। তো আমার যে কেসটা ছিল, শর্টকাটে বলি, সেখান থেকে আজকে আমি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছি একমাত্র ওনার মেইন অবদান। সো আজকে এই জন্য আমি মুহিত ভাইয়ের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার পার্সোনাল লাইফের যে সমস্যাগুলো আমি ওনার মাধ্যমে সলভ করতে পেরেছি। আর উনি কিন্তু আইন ও অধিকারের যে এনটিভি যে চ্যানেলটি আপনারা সবাই চেনেন, ওনাকে দেখেন, উনি কিন্তু সবাইকে হেল্প করে থাকে। সো আজকে মুহিত ভাইয়ের মাধ্যমেই আমরা জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব A to Z ভিসা প্রসেসিং। সো ভিডিওটি একটু বড় হবে, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সো ইউকে আসার জন্য যেই ধরনের ভিসাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিসা যেটা, সেটা হচ্ছে ভিজিটার্স ভিসা। তো ভাই আমাদের যদি একটু খুলে বলেন, তো ভিজিটার ভিসায় আমাদেরকে অনেকে জানতে চেয়েছে কিভাবে আসতে হবে, প্রসেসটা কি, এবং এখানে এসে অন্য কোনো ভিসায় সুইচ করা যাবে কিনা, সেটা সম্পর্কে একটু যদি আমাদের অডিয়েন্সকে। ধন্যবাদ। মূলত কয়েকটি পর্যায়ে একজন বাংলাদেশি নাগরিক ভিজিট ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেন। প্রথমত ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে ভিজিট করার জন্য, দ্বিতীয়ত ট্যুরিজম, তৃতীয়ত শর্ট বিজনেস ট্রিপ এবং চতুর্থত মেডিকেল ট্রিটমেন্ট। মূলত এগুলো হচ্ছে পপুলার রুটস, যে কারণে ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশে একজন নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে যে যুক্তরাজ্যে প্রবেশ করে তারা নির্দিষ্ট সময়ের ভিতরে স্বীয় দেশে প্রত্যাবর্তন করবেন, প্রথমত। দ্বিতীয়ত এর পাশাপাশি এই ভিজিটটি করার জন্য যে অর্থ ব্যয় করার ক্ষমতা তার রয়েছে, এবং তৃতীয়ত বাংলাদেশের সাথে তার স্ট্রং টাইস রয়েছে। এটা হতে পারে সোশ্যাল, কালচারাল, ফ্যামিলি, এখানে এই ধরনের টাইস তাকে প্রমাণ করতে হবে। একটু ইন্টারাপ্ট করি ভাই, এখানে যে অর্থের কথাটা বলেছেন, এর অ্যামাউন্ট কি আছে, কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট? নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই। যেমন যদি কোনো ব্যক্তি যুক্তরাজ্যে 2 সপ্তাহ জন্য প্রবেশ করেন, তো 4 সপ্তাহের জন্য প্রবেশ করেন, সেক্ষেত্রে 5 লাখ থেকে 10 লাখ টাকার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে, কতদিনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে? এটা সাধারণত 6 মাসের ব্যাংক 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্ট দেখাতে চেয়ে থাকে। আর এটা ভিজিটর ভিসা অ্যাপ্লাই করলে ন্যূনতম কতদিনের ভিসা সাধারণত দিয়ে থাকে? সাধারণত 6 মাসের, যদিও আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন টু ভিজিট ফর 2 উইকস অথবা 3 উইকস, 4 উইকস, কিন্তু মিনিমাম লেভেলে তারা আপনাকে প্রদান করবে 6 মাসের জন্য। জি, এই 6 মাসের মধ্যে কি আমি একবারই এন্ট্রি করতে পারবো না আমি কয়েকবার মাল্টিপল টাইমস আপনি এন্ট্রি করতে পারবেন। তবে 6 মাস হওয়ার অর্থ এই নয় যে আপনি এর অধিক সময়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি কিন্তু 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর স্থায়ী ভিজিট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তাহলে আমাদের কি কি লাগছে? একটা ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে 6 মাসের জন্য 5 থেকে 10 লক্ষ টাকা। পাশাপাশি আমি যেই রিজনে 5 থেকে 10 লক্ষ টাকার যে কথাটি বলছি, তাও এটা কোনো নির্দিষ্ট অনেকে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে প্রবেশ করতে পারছেন। বুঝতে পেরেছি। এবং আমাকে স্পেসিফিক রিজন দেখাতে হবে কোন পারপাসে আসছি, যেহেতু আপনি 3-4টা রিজন বলেছেন। আর এই ক্ষেত্রে মানে ভিসা পাওয়ার প্রবাবিলিটিটা কেমন থাকে? মানে অনেকেই বলে যে আমার ইউকে তে ভিসা অ্যাপ্লাই করতে হলে অন্যান্য 7-8টা দেশের ভিসার স্ট্যাম্প আমার পাসপোর্টে থাকতে হবে, বা এই ব্যাপারটা কি আসলে? নট নেসেসারি। যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন যে বাংলাদেশের সাথে আপনার স্ট্রং টাইস রয়েছে, আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করবে রেগুলার ইনকাম,
রেগুলার এক্সপেন্সেস, এমন নয় যে হঠাৎ করে আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা রেখে দিয়েছেন। এবং রেগুলার ইনকাম যেমন হতে পারে এটি আপনার এমপ্লয়মেন্ট থেকে আসছে, ওকে, মাস এসে হয়তো আপনার অ্যাকাউন্টে 50-60,000 পাউন্ড চলে হচ্ছে, এসেছে। এটা হতে পারে আপনার বিজনেস ইনকাম, Okay. আপনার রিসিপ্ট থাকতে হবে, প্রমাণ করতে হবে যে যে এই আমাদের এই ইনকামটা ট্রানজাকশন কোথা থেকে এসছে। অথেন্টিক সোর্স হঠাৎ থেকে করে এক্স্যাক্টলি হঠাৎ করে যদি আপনি লামসাম একটি অ্যামাউন্ট যদি রাখেন, সেটা হবে না। দ্যাট উইল ট্রিগার কোয়েশ্চেন। সো সেই ক্ষেত্রে আমাদের 6 মাসের একটা ট্রানজাকশন থাকতে হবে, মানে প্রতিদিন বা মান্থলি বা সাপ্তাহিক, এবং অথেন্টিক সোর্স থেকে টাকাটা এসেছে সেটা দেখাতে হবে। আরেকটা জিনিস আপনারা অনেক জানতে চেয়েছেন, সেটা হচ্ছে ভিজিট ভিসা এসে অন্য কোনো ভিসায় সুইচ করা যায় কিনা। জি, ভিজিট ভিসার পারপাস থেকে টার্মটা দেখেন, এটি বলা হচ্ছে ভিজিট ভিসা। Okay. পারপাস হচ্ছে টু ভিজিট। Okay. এই ভিসাতে যুক্তরাজ্যে প্রবেশ করে আপনি কিন্তু লং টার্ম সময়ের জন্য স্টে করতে পারবেন না। আচ্ছা, তবে কিছু ক্ষেত্রে বিশেষে এক্সেপশন রয়েছে। যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যদি আপনি এসে থাকেন 6 মাসের জন্য, বাট ফর দ্য মেডিকেল নিডস ইউ হ্যাভ টু এক্সটেন্ড, তখন কিন্তু রিকোয়েস্ট করলেন এই ভিজিট ভিসা যদিও 6 মাসের জন্য সম্ভবত যুক্তরাজ্য থেকেই কিন্তু এই ভিসাটিকে বাড়ানো সম্ভবপর। আচ্ছা। তবে আপনার যে মূল যে প্রশ্নটি, এই ভিসাতে থেকে অন্য কোনো ভিসা সুইচ করা যাবে কিনা, এই ভিসা থেকে অন্য কোনো ভিসা যাবে না। যাবে না। তো যারাই জানতে চেয়েছেন, সো এখান থেকে এসেই যে আপনারা স্টুডেন্ট ভিসায় সুইচ করবেন, ওয়ার্ক ভিসায় সুইচ করবেন, বিজনেস ভিসা, এইরকম কোনো সুযোগ নেই। তবে আরেকটি কিন্তু ব্যতিক্রম রয়েছে, আচ্ছা, ম্যারেজ ভিজিটর, অর্থাৎ ধরেন যুক্তরাজ্যে আপনার কোনো ফিয়ান্সি রয়েছে, আচ্ছা, অথবা আপনি বিয়ে করতে চাচ্ছেন, এমন কোনো পার্টনার যুক্তরাজ্যে অবস্থান করছে। আচ্ছা। এখন এমন যদি কোনো ব্যক্তি অবস্থান করে থাকেন যাকে আপনি বিয়ে করে আপনার ভবিষ্যতের জীবন এখানটায় আপনি স্টার্ট করতে Settle চাচ্ছেন, হতে চান, হ্যাঁ। হ্যাঁ, তখন কিন্তু ম্যারেজ ভিজিটর বলে একটি স্পেসিফিক ভিসা রয়েছে, এটি আরেকটি রুট। ওকে, সেখানেও এটি ব্যবহার করে অনেক বাংলাদেশি নাগরিক কিন্তু যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন, আচ্ছা। একজন যুক্তরাজ্যের নাগরিককে বিয়ে করার জন্য। তো সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে এটা সম্পর্কটি marriage টা এটি সম্পর্কটা, জেনুইন, হ্যাঁ, এবং উনি জেনুইনলি বিয়ে করার জন্য যুক্তরাজ্যে প্রবেশ করছেন, এবং তাদের অনগোয়িং কমিউনিকেশন গুলো সাবমিট এই করে যে সোশ্যাল একটি মিডিয়া route, থেকে শুরু করে। বাংলাদেশের অনেক নাগরিক কিন্তু জানেন না যে আচ্ছা। ম্যারেজ ভিজিটর ভিসা বলে একটি রুট রয়েছে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম। সো আপনারা শর্টকাটে আমি শেষ করছি ভিজিটর ভিসাটা নিয়ে। সেটা হচ্ছে ভিজিটর ভিসা নিয়ে আপনারা অবশ্যই আসতে পারবেন। আপনাদের 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট, অথেন্টিক ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। পাশাপাশি যে রিজনে আসতেছেন এটা প্রুফ করতে হবে। আর দুটা ওয়েতে আপনারা সুইচ করতে পারবেন। একটা হচ্ছে মেডিকেল, যে রিজনে আপনি আসতেছেন সেই ক্ষেত্রে যদি ডক্টরস বা হাসপাতাল মনে করে যে আপনাকে টাইমটা এক্সটেন্ড করার দরকার আপনার ট্রিটমেন্টের জন্য প্রয়োজনে, সেই ক্ষেত্রে আপনি এক্সটেন্ড করতে পারবেন। বাট ইট ডাজন্ট মিন ইউ ক্যান সুইচ আদার ভিসা। অনলি অ্যানাদার ওয়ে ইউ ক্যান সুইচ, সেটি হচ্ছে ম্যারেজ ভিসা। ম্যারেজ হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি ফিয়ন্সে বা যদি আপনার সাথে কারো সম্পর্ক, হ্যাঁ, partner হ্যাঁ, থেকে। আর ওই পার্টনারটা অবশ্যই কি ব্রিটিশ হতে হবে, ব্রিটিশ হতে হবে, অথবা তার ইনডিফিনিট লিভ টু রিমেইন, অথবা ব্রিটিশ যদি আপনার কোনো এই দেশে ফিয়ন্সে অথবা পার্টনার থাকে। বাট তার জন্য অ্যাপ্লাই করার পূর্বেও আপনার সাথে যারা সম্পর্ক আছে তাদের যে কমিউনিকেশনটা আছে এটা প্রুফ করতে হবে। জেনুইন রিলেশনশিপ কিনা সেটা আপনাদের প্রুফ করতে হবে। সো এই ছিল আমাদের ভিজিট ভিসা প্রসেস। তো চলুন আমরা এখন ইউকের যেটা মোস্ট পপুলার ভিসা প্রসেস, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা প্রসেস। ইউকেতে যেই ভিসা ক্যাটাগরি আছে এর মধ্যে মোস্ট পপুলার হচ্ছে স্টুডেন্ট ভিসা। মোস্ট অফ দা মানুষই কিন্তু বাইরে থেকে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে আসে। তো যারা নতুন স্টুডেন্ট আছে বা যারা আসতে চাচ্ছে, জি, তারা কিভাবে আসবে, এই প্রসেসটা যদি আমাকে একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ ভাইয়া। প্রথমত বাংলাদেশের একজন স্টুডেন্টকে সিলেক্ট করতে হবে কোন কোর্সে সে অধ্যয়ন করতে আসছে। জি ভাই। দ্বিতীয়ত কোন ইউনিভার্সিটিতে তিনি আসছেন স্টাডি করার জন্য। আচ্ছা। সেক্ষেত্রে এনশিওর করতে হবে যে এই ইউনিভার্সিটিতে হোম অফিসের মাধ্যমে অ্যাপ্রুভড, মানে ফরেন স্টুডেন্টদেরকে যে ক্যাশ প্রদান করবে সেক্ষেত্রে তার লাইসেন্স রয়েছে। এখন ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে যেটি করতে হবে, অবশ্যই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে, এটি ক্যাশ লেটার নিতে হবে। তো ক্যাশ লেটার নেওয়ার আগে একটি ডিপোজিট দিতে হবে ইউনিভার্সিটিকে। আচ্ছা। ডিপোজিট দেওয়ার পরে ইউনিভার্সিটিকে ক্যাশ লেটার ইস্যু করা হবে। ক্যাশ লেটার ছাড়া কিন্তু কখনোই কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে না, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, অবশ্যই বাংলাদেশের যে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, এবং এর পাশাপাশি ইংলিশ বাংলা ভার্সন দুটোই লাগবে। ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে, যে ব্যাংক স্টেটমেন্ট প্রমাণ করতে হবে যে তার সাফিসিয়েন্ট ফান্ডস রয়েছে। এই ফান্ডসে বলা হয় 28 ডেজ এর জন্য থাকতে হবে, বাট আমি সবসময় সাজেস্ট করি 6 মান্থস থাকলে কোনো কোয়েশ্চেন রেজ হয় না। তো এই ফান্ডটা হচ্ছে ডিপেন্ডস অন দা ইউনিভার্সিটি এক্সপেন্স। এক্স্যাক্টলি। আর এখানে থাকা খাওয়ার যে এক্সপেন্স, থাকা খরচের কথা বলেছেন, লন্ডনের জন্য এক ধরনের এক্সপেন্সেস, লন্ডনের বাইরের জন্য আরেক ধরনের এক্সপেন্সেস। সুতরাং সাফিসিয়েন্ট ফান্ডস যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ফান্ডসের কারণে কোনো কোয়েশ্চেন রেজ হবে না। আচ্ছা, এই স্টেটমেন্টটা কত দিনের কত বছরের থাকা খাওয়ার? সাধারণত বলা হয়েছে যে 28 ডেজ, বাট আমি সবসময় সাজেস্ট করি 6 মান্থস থেকে 1 ইয়ার থাকলে বেটার হয়। আচ্ছা, না মানে আমার কথা হচ্ছে যেটা আমি যে ফান্ডটা দেখাবো জি। এটা ইউকে থেকে 1 বছর না সম্পূর্ণ কোর্স থাকা খাওয়ার ফান্ডটা দেখাবো? না, নট Not নেসেসারি। necessary. সম্পূর্ণ কোর্সে যে ফান্ডস আপনি দেখেন অনেক পয়সা হয়ে অনেক যাচ্ছে। পয়সা হয়ে যাচ্ছে। আপনার 1 বছর দেখালে হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাধারণত 15 থেকে 20 লক্ষ টাকার মতো যদি আমি এমন বাংলা টাকায় দেখাই, তো সেই ক্ষেত্রে মোটামুটি কারেক্ট।
eligible to apply for the জি যে application. আপনাকে শো করতে হবে যে অ্যামাউন্টটা ইজ উইদিন ইউর কন্ট্রোল Okay. এবং আপনি Anytime can be জি transferable. জি জি Okay. correct. তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভিসা প্রসেসের ক্ষেত্রে। আর স্টুডেন্টদের জন্য নতুন কোনো রুল কি এসেছে? মানে পিএসডব্লিউ যে সিস্টেমটা ছিল, এটা ছিল 2 বছর Correct. আন্ডার গ্রাজুয়েশন কোর্স জি। অথবা পোস্ট গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করার পর তারা 2 বছর ওয়ার্ক রাইট পেত। তো জি। সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি শুনেছিলাম যে এটা মিনিমাইজ করে 18 মাসে নিয়ে আসা হয়েছে। You're correct, Is জি। it correct? এটা 2027 থেকে এই নতুন আইডি কার্যকর করা হচ্ছে। আগে ছিল 2 বছর অর্থাৎ 24 মান্থস। এখন এটিকে কমিয়ে কার্যকর করে 18 মান্থসে নিয়ে আসা হচ্ছে এবং 2027 থেকে এটি কার্যকরী করা হবে। কার্যকর হবে। তবে এখানে একটা এক্সেপশন রয়েছে। যদিও আপনার বলা হয়েছে 18 মাস, এটি শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ডিগ্রি বা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করেছে অথবা যাদের আপনার পিএইচডি করা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের জন্য পিএসডব্লিউ দেওয়া হবে। পিএসডব্লিউ 3 বছরের জাস্ট জি। অনলি ফর পিএইচডি যারা করেছে তাদের ক্ষেত্রে। আর আরেকটা কথা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের জন্য আইএলটিএস এর প্রয়োজন আছে, ইংলিশ টেস্ট। অবশ্যই আইএলটিএস এর আচ্ছা। প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে যদি স্কোর ভালো হয় অ্যাবভ 6 এটা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে হেল্প করে। হেল্প করে। আচ্ছা, এখন আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবেন অনেকেই এখানে হাই অ্যাম্বিশন নিয়ে আসে। একটু কথা বলি আপনি যখন জিজ্ঞেস করছেন আপনি জানেন যে আইএলটিএস এর 4টা কম্পোনেন্ট এলিমেন্টস রয়েছে। রিডিং, স্পিকিং, রাইটিং এন্ড লিসেনিং। Yeah. এখন কোন একটা স্টুডেন্টের আপনার রিডিং এ হলো 6, Six. আবার রাইটিং এ আর হলো four. 5, আবার স্পিকিং এ হলো 7.5। তো ওভারঅল ওর স্কোর চলে আসলে 6, এটা হবে না। এটা হবে না। সবগুলাতেই 6 অন অ্যান এভারেজে 6 থাকতে জি, হবে। জি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টুডেন্টরা অনেকে এসে হাই অ্যাম্বিশন থেকে এখানে এসে সেটেল হওয়ার। জি। তো সেই ক্ষেত্রে ইজ দেয়ার এনি চান্স আপনার অবশ্যই প্রথমত একটা স্টুডেন্ট ভিসা এখানে প্রবেশ করলো, ডিগ্রি কমপ্লিট করলো 3 ইয়ার্স এর পর ভিতরে 3 ইয়ার্স পর সে যদি পিএসডব্লিউ সুইচ করে টুয়ার্ডস ওয়েল তাহলে 5 ইয়ার্স সেকেন্ড হয়ে গেল। আফটার 5 ইয়ার্স দে ক্যান সুইচ ইনটু স্কিল লেভেল যে ওয়ার্ক রোল রয়েছে সেগুলোতে আচ্ছা, এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই ইউকে একজন এমপ্লয়ার লাগবে এবং সেই এমপ্লয়ারকে কিন্তু রেজিস্টার্ড হতে হবে হোম অফিস যাতে করে এই এমপ্লয়ার কস্ট দিতে পারে এই স্টুডেন্টকে। তো তখন যদি সুইচ যদি করে ফেলেন তখন 5 ইয়ার্স এর আরটি ভিসা দেওয়া হবে এই স্টুডেন্টকে। সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের Work ক্ষেত্রে। permit, তো জি। সেটাতে আমরা পরে আসছি। এর মাঝখানে তো আফটার পিএইচডব্লিউ তারা জি। কি পিএইচডি করতে পারবে? অবশ্যই পিএসডব্লিউ পর তারা ওয়ার্কেও সুইচ করতে পারবে ওয়ার্ক ভিসাগুলোতে। যদি তারা না চায় তারা কিন্তু পিএইচডি করার জন্য সুইচ করতে পারবে পিএইচডি স্টুডেন্ট সেই হিসেবে। ক্ষেত্রে তারা কত দিনের ভিসা পাচ্ছে? 3 to 4 সেক্ষেত্রে years। সে দেশে ডিপেন্ড করে ইউনিভার্সিটি কোর্সটা কত দিনের জন্য আচ্ছা। ডিউরেশন। এটা 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, এটা ডিপেন্ড করে। যতদিনের জন্য ইউনিভার্সিটির এই কোর্সের ডিউরেশন ততদিনের জন্য তাকে ভিসা দেওয়া আচ্ছা, তো আমরা স্টুডেন্ট ভিসা প্রসেস থেকে সেটা জানতে পারলাম। সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসা ইউকেতে আসতে চান, জি। আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট 28 ডেজ এর বলে, বাট বেশি সময় দেখানো বেটার, মিনিমাম 6 মান্থ দেখানো বেটার। পাশাপাশি আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সেখান থেকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ কস্ট ইস্যু করতে হবে, আইএল টেস্ট দিতে হবে, তারপর আপনি সাবমিশন। এখানে তবে একটি কথা, গুরুত্বপূর্ণ কথা, ফেক কোনো ডকুমেন্ট সাবমিট করা যাবে না। ফেক কোনো ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করা যাবে না। আচ্ছা, Fake- এটা হ্যাভ টু বি জেনুইন। অনেকে কিন্তু ফেক ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে থাকে আচ্ছা। বাংলাদেশ থেকে অনেকে। সেটা করা এটা করলে কিন্তু মানে এই স্টুডেন্ট আমচাল সব হারিয়ে ফেলবে। 10 বছর জন্য তাকে ব্যান করে দেওয়া হবে যদি ধরা পড়ে। সুতরাং আপনার মাধ্যমে আপনার ভিউয়ারদের জানিয়ে দিচ্ছি, for God's sake, never ever touch any fake documents. Don't submit any fake Any document fake for document. the application purpose. সো কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করা যাবে না। আর স্টুডেন্ট যারা আসতে চাচ্ছেন আপনাদের আন্ডার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করার পর 18 মাস থেকে শুরু করে 24 মাসের আপনারা এটা ওয়ার্ক প্লেসমেন্ট পাবেন, কাজ করতে পারবেন। তারপরে চাইলে আপনারা ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন, অথবা আপনারা পিএইচডি করতে চাইলে সেই ক্ষেত্রে আপনারা পিএইচডিও করতে পারবেন। Absolutely correct. সো এই ছিল আমাদের স্টুডেন্ট ভিসা প্রসেসের যে সিস্টেমটা। সো এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব ভিসা প্রসেস, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। সো আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ওয়ার্ক পারমিটে কিভাবে আসবেন, কি আসল বিষয় বা কি ধরনের স্কিল দরকার। বাংলাদেশ থেকে অনেকেই, কেউ প্লাম্বার আছেন, কেউ ইলেকট্রিশিয়ান আছেন, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, হাই স্কিল যারা ওয়ার্কার আছেন, তারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে কোন প্রসেসে আসতে হবে। তো চলুন এই ব্যাপারটা আমরা জেনে নেই কিভাবে ভিসা প্রসেস করতে হবে। আচ্ছা ভাইয়া, সো আমাদের থার্ড মোস্ট পপুলার যেটা ইউকে ভিসা প্রসেস, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক জি। ভিসা। জি। তো এই ক্ষেত্রে যদি আমাদের একটু বলেন যে ওয়ার্ক ভিসা পেতে হলে কিভাবে প্রসেসটা করতে হবে বা কিভাবে কি করতে একটু ছোট করে বলছি, নতুন যে আইনটি এসছে এর অধীনে এই ওয়ার্ক ভিসাটিকে বলা হয় স্কিলড ওয়ার্কার ভিসা। এই রুটির নাম চেঞ্জ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটি স্কিল থাকতে হবে, হতে পারে প্লাম্বার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে ডক্টর, এই থাকতে হবে। ব্যাকগ্রাউন্ডে তার সেই যে কাজটি করছে সেই কাজের ডিটেল এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমত যুক্তরাজ্য থেকে একজন এমপ্লয়ারকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই এমপ্লয়ারকে অবশ্যই হোম অফিসের সাথে রেজিস্টার্ড হতে হবে, আচ্ছা, যাতে করে ফরেন অর্থাৎ
বিদেশ থেকে কর্মী আনার জন্য যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তার থাকতে হবে। এমপ্লয়ার মানে হচ্ছে একটা কোম্পানি, কোম্পানি, একটা কোম্পানি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত নয়। ইন্ডিভিজুয়াল না, এটা হচ্ছে লিমিটেড কোম্পানি জি, হতে হবে, correct, জি। যে কিনা হোম অফিস অ্যাপ্রুভড, এরকম আপনাকে স্পন্সর করতে পারবে, আপনাকে ভিসার জন্য আপনাকে কস্ট ইস্যু করতে এবং পারবে। এই কস্টের অর্থ হচ্ছে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। ওকে, এবং এই কস্টটা ছাড়া কিন্তু কোনো এমপ্লয়ি বাংলাদেশের অথবা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে যুক্তরাজ্যে এই স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না। আচ্ছা, তো এটার প্রথম প্রসেসটা আমাদের একটু খুলে বলুন। যে প্রথমত অবশ্যই অনলাইনে গিয়ে তাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে একটি অনলাইন ফর্ম আছে, এটা হচ্ছে gov.uk অনলাইন থেকে। জি, ওখানে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং এর আগে এমপ্লয়ের সাথে যোগাযোগ করতে হবে। এমপ্লয়ের কাছ থেকে এমপ্লয়ার কিন্তু ইন্টারভিউ নেবেন যে কোম্পানি তাকে issue করার আগে। issue এবং করবে। এবং কেন তাকে রিক্রুট করছেন, কেন ইংল্যান্ডের ভিতরে তো অনেক অনেক ধরনের কোম্পানি ন্যাশনাল রয়েছে, অনেক এবং ওভারসিজ এমপ্লয় রয়েছে, এদেরকে বাদ দিয়ে কেন বাইরে তাকে থেকে নেওয়া recruit করা হচ্ছে, হচ্ছে সেই রিজনটি এমপ্লয়ার Create করতে জানিয়ে হবে। দেবেন। এবং সেক্ষেত্রে জবের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস থেকে থাকে সেই শর্ত পূরণ করতে হবে। এবং এখন যদি স্কিল লেভেলে চলে এসছে, অবশ্যই B1 নয়, B2 লেভেলের যে B2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ test টেস্ট দিতে হবে। সেটি তাকে সার্টিফাই করতে হবে। অতীত আইনের অধীনে 21,000 22,000 এরকম একটি স্যালারি থ্রেশহোল্ড ছিল। আচ্ছা, বর্তমানে স্যালারি লিমিটটা কত? এটি 41 থেকে 42,000 মিনিমাম এই লেভেলে চলে গেছে। ইয়ারলি 41,000 থেকে 42,000 ভিতরে এটি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। So, আমি একটু বলি, সো এখন আপনারা যারা স্কিল ওয়ার্কার বা স্পন্সরশিপ নিয়ে আসতে চাচ্ছেন ওয়ার্ক জি। পারমিটে, তাদের কিন্তু স্যালারি একটা সময় ছিল 21,000 ইয়ারলি দেখালেই হতো। তো আপনাকে যেই কোম্পানিটা এখন স্পন্সর করবে, আপনার মিনিমাম ন্যূনতম স্যালারি কিন্তু 40,000 এর উপরে হতে হবে। জি। তার মানে তাহলেই কিন্তু ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্যাট পজিশন, আদারওয়াইজ স্কিল ওয়ার্কার ভিসা। স্কিল ওয়ার্কার ভিসা যেটা। কারেক্ট। সো আমাদের এই স্কিল ওয়ার্কার ছাড়াও কি এনি ওয়ার্ক ভিসার কোনো ক্যাটাগরি আছে? অনেক সময় কিন্তু হোম অফিসের পক্ষ থেকে যেমন সিজনাল ওয়ার্কার, এগ্রিকালচারাল, এগুলি সিজনাল যে হ্যাঁ, ইয়েগুলা থাকে। এগুলি 6 মাস, কোন সময় 12 মাস এই ধরনের সীমাবদ্ধ সময়ের জন্য আচ্ছা। এগুলি ছাড়া হয়। তো স্কিল ওয়ার্কারটা হচ্ছে এই অতীতে কিন্তু এই স্কিল ওয়ার্কের ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্ক হিসেবে কেয়ার ছিল ওয়ার্ক অনেক। প্রবেশ করেছে, বাট নতুন আইনের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা। এখন একমাত্র বিভিন্ন স্কিল রয়েছে, সেই স্কিল ক্যাটাগরিতে যে ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলি ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে এখানে প্রবেশ করে। আমাকে ভাই অনেকেই কোশ্চেন করে, যেটা অনেক লয়ার ফার্ম বা অনেক ফার্ম আছে যেটা 30 লক্ষ টাকা 40 লক্ষ টাকা করে এরকম স্পন্সরশিপ বিক্রি করতেছে, বা চাইলেই স্পন্সর দিয়ে দিচ্ছে। এগুলা সম্পর্কে যদি একটু তুলে ধরেন, কারণ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অনেকেই এরকম অফার পেয়েছেন, আশাটা কি ঠিক হবে কিনা, এটা কিনা লিগেল কিনা, এই ব্যাপারটা যদি আমাদের একটু, যেহেতু ধন্যবাদ। অনেক ফেক জিনিস হয়েছে এখন। এই যে কেনা বেচা যে বাণিজ্য, মানে এই কস্ট কেনা বেচা, এটি সার্টিফিকেট, এটি কাগজ, বাট এটি যে 35,000 40,000 পর্যন্ত যে কথাটা বলেছেন, এটি আসলে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। যে বাংলাদেশের মতো একটি দেশ থেকে 30,000 32,000 পাউন্ড দিয়ে কস্ট কিনে এখানে প্রবেশ করার পর কোম্পানি যদি না থাকে, তাহলে এই ব্যক্তির কি হবে? এগুলো মোস্ট অফ দ্য ফেক। নাম্বার 1, নাম্বার 2, এবং ভবিষ্যতে লাইফটি কি হবে? থার্ড, যদি এই ফেক যে কথাটি বললেন, যদি হোম অফিস ধরে ফেলে যে এটি ফেক এমপ্লয়মেন্ট, অথবা যিনি অ্যাপ্লিকেন্ট তিনি ফেক ডকুমেন্ট সাবমিট করেছেন, এবং যার কাছ থেকে এই কস্টটি আনা হয়েছে সেটি ছিল ফেক, তাহলে কিন্তু যে কোম্পানি অথবা যে দালাল ধরে তিনি এগুলি সাবমিট করছেন, সে কিন্তু তার মতো অর্থ নিয়ে পালিয়ে যাচ্ছে, তার বিক্রি হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেন্ট। এই কারণে তাকে খুব সচেতন হয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সো আপনারা এই যে কথাটা শুনলেন, এখানে কিন্তু অনেক ফেকই আছে, কারণ আপনার যদি স্কিল না থাকে আর জি। কেউ যদি আপনাকে শুধু কজ ইস্যু করে, সেই ক্ষেত্রে হোম অফিস যখন আপনাকে ইন্টারভিউ কল করবে, সেই ক্ষেত্রে কিন্তু সে অবশ্যই আটকিয়ে যাবে। এবং যদি ভিসা ইস্যু করাও যদি হয়ে যায়, যখন হিথ্রো এয়ারপোর্টে তিনি আসবেন, তাকে জিজ্ঞেস করা হবে তোমার এমপ্লয়ারকে, তোমাকে কি ধরনের ব্যাকগ্রাউন্ড, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাকে কি কোশ্চেন করা হয়েছিল, কেন তোমাকে এটার জন্য সিলেক্ট করা হয়েছে, তোমার এমপ্লয়ার অ্যাড্রেস কি, তুমি কোথায় গিয়ে কাজ সেই করবে। ক্ষেত্রে তারা রিসাইন টু ব্যাক টু। হ্যাঁ, তখন তো উনি আটকে যাচ্ছে, কেন জানেন না তো তোমার এমপ্লয়ার নাম কি, কত বছর ধরে তোমার এই কোম্পানিতে তোমার এমপ্লয়ার যে কোম্পানি এস্টাবলিশ হয়ে আছে, এই জিনিসগুলি আটকে গেলে কিন্তু শেষ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ডেফিনেটলি আপনার ইউকে অ্যাপ্রুভড, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড এইরকম কোনো কোম্পানি থেকে আপনাদের একটা কস্ট ইস্যু করতে হবে বা আপনাকে স্পন্সর করতে হবে আপনার স্কিল অনুযায়ী। আপনি যদি প্লাম্বার হন, প্লাম্বার কোম্পানি থেকে, আপনি যদি ইঞ্জিনিয়ার হন, কোনো ইঞ্জিনিয়ার কোম্পানি থেকে আপনাকে স্পন্সর করতে হবে। আর আপনার যে স্কিল, এই স্কিল অনুযায়ী কিন্তু আপনাকে যদি কখনো হোম অফিস ইন্টারভিউ কল করে, সেই ক্ষেত্রেও কোশ্চেন করা হবে অ্যাকর্ডিং টু ইউর স্কিল। ইভেন পাশাপাশি আপনি যেমন হিথ্রো এয়ারপোর্ট, আপনি ভিসা যদি পেয়েও যান, আপনাকে হিথ্রো এয়ারপোর্টেও কিন্তু কোশ্চেন করা হবে আপনার স্কিল রিলেটেড, জব রিলেটেড ব্যাপার নিয়ে।
সো আমরা যেটা জানতে পারলাম ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনাকে একটা কোম্পানি আপনাকে কজ ইস্যু করতে হবে, স্পন্সর করতে হবে। এই ক্ষেত্রে এবং এই কোম্পানি অবশ্যই অথরাইজড কোম্পানি হতে হবে। পাশাপাশি আপনার ন্যূনতম স্যালারি ইয়ারলি 40,000 প্লাস হতে হবে, 41,000 প্লাস হতে হবে, এটা নতুন নিয়মে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনার ওই জব রিলেটেড স্কিল থাকতে হবে। আর সর্বপ্রথম আপনার কোম্পানির সাথে একটা ইন্টারভিউ হয়ে আপনাকে কেন নির্বাচন করা হচ্ছে, ইউকে লোক থাকা সত্ত্বেও আপনাকে বাহির থেকে কেন আনা হচ্ছে, সেটাও কিন্তু একটা প্রুভেন ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অতীত আইনে ছিল B1 লেভেলের টেস্ট, এখন B2 লেভেলের টেস্ট থাকে। ইংলিশটা ডেফিনেটলি আপনাকে B2 নতুন নিয়মে B2 লেভেলে পাস করতে হবে। তো যারাই আপনারা জানতে চেয়েছেন ওয়ার্ক পারমিটে কিভাবে আসবেন, দিস ইজ দ্য প্রসেস। সো আশা করি আপনাদের যদি অন্য বাড়তি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লাই জানিয়ে দিতে। এখন যে ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাজাইলাম সিকার নিয়ে। ইউকেতে যারা আছেন বা অনেকে বাংলাদেশ থেকে যারা আমাকে বা বিভিন্ন দেশ থেকে কোশ্চেন করেছেন যে এই দেশে অ্যাজাইলাম সিকারদের কি অবস্থা, বা অ্যাজাইলাম সিক করে সেই ক্ষেত্রে কতটা পসিবিলিটি থাকে এখানে স্টে করার, বা কি আসবে বিষয়, এটা একটু আমরা একটু জেনে নিই। অ্যাসাইলাম সিক করে কিভাবে থাকা যায়, এটা যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে কখন অ্যাসাইলাম ক্লেম করবেন না। আচ্ছা, এটা হতে হবে ইউর জেনুইন অ্যাসাইলাম সিকার। এবং এটা হচ্ছে এই অর্থটা কি, ফিয়ার অফ পারসিকিউশন, মানে বাংলাদেশে এমন কতগুলো রিজন রয়েছে। কন্ডিশনটা কি, অন দি বেস অফ রেস, কালার, সেক্স, ল্যাঙ্গুয়েজ, রিলিজন, পলিটিক্যাল অপিনিয়ন অর সোশ্যাল ওরিয়েন্টেশন, এগুলির কারণে ইউর লাইফ ইজ অ্যাট রিস্ক ইন বাংলাদেশ। তিনটা টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। Before you came into the UK, it could be as a student, it could be as a visitor. After life was at risk in that country. আসার পরে, after you have entered into the UK, still your life is at risk for that reason. এবং যুক্তরাজ্যে অবস্থানকালীন সময় এখন যদি দেশে ফিরে যান আপনি, your life will be at risk in future because of the political reason. এটা যেমন পলিটিক্যাল কারণে এটা হতে পারে, রিলিজিয়াস কারণে এটা হতে পারে, বিভিন্ন কারণে এটা হতে পারে। তবে এটা লিগ্যালি হতে হবে, ফিয়ার অফ পারসিকিউশন, সত্যিকার অর্থেই তার ফেয়ারনেস থাকতে হবে। On that basis then you can claim asylum. Number one. Secondly, এই asylum ক্লেম করার পর এই ক্ষেত্রে আইনের পরিবর্তন চলে এসেছে। অতীত আইনের অধীনে যদি কোনো asylum সাকসেসফুল হতো তাহলে তাকে 5 বছরের জন্য যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হতো। 5 বছর পর তাকে সরাসরি সেটেলমেন্ট প্রদান করা হতো। বাট নতুন আইন এসেছে রিসেন্টলি 2026 এই আইনের অধীনে যদি একজন asylum seeker সাকসেসফুল হয় তাহলে তাকে 5 বছর নয়, তাকে দেওয়া হবে 2.5 বছরের পারমিশন। আচ্ছা, এবং 2.5 বছরের ভিতরে যখন তিনি এক্সটেনশন আপনি সাবমিট করবেন তখন হোমসের পক্ষ থেকে রিভিউ করে দেখাবে আসলে যে ফেয়ারনেসটা তার ছিল বাংলাদেশে, সেই ফেয়ার পারসিকিউশনটা আসলেই পারসিস্ট করছে কিনা। যদি পারসিস্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু হোমসের পক্ষ থেকে তার লিভ রিমেইন থাকার যে পারমিশনটি ক্যান্সেল করে দেয়, তাকে সে দেশে ফেরত পাঠানো হতে পারে। আর যদি ফেয়ার পারসিকিউশন পারসিস্ট করে বাংলাদেশে, তাকে আবার 2.5 বছর জন্য দেওয়া হবে। এভাবে এক্সটেনশন করে 20 বছরের মাথায় তাকে সেটেলমেন্ট দেওয়া হবে। এটি নতুন আইনের শক্ত বিধানের অধীনে এটি আনা হয়েছে। তো অ্যাজাইলাম সিকারের ক্ষেত্রে তো যারা আপনারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসুন বা ওয়ার্ক ভিসায় আসুন অথবা আপনারা ভিজিট ভিসায় আসুন, আসার পর যদি মনে হয় যে না আপনার লিগেলি আপনার জেনুইনলি আপনার দেশে চলে গেলে আপনাদের কোনো মেরে ফেলার হুমকি থাকতে পারে, অথবা ইট কুড বি পলিটিক্যাল, ইট কুড বি বর্ণবাদী হইতে পারে, রিলিজিয়াস হইতে পারে, যে কোনো কিছু, এটা যদি জেনুইনলি হয় সেই ক্ষেত্রে একটু ছোট করে কথা বলছি। যেমন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এখন কিন্তু বিএনপি ক্ষমতা রয়েছে। তার মানে কি, বিএনপি কোনো অ্যাসাইলাম ক্লেমে যদি যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম করেন তাদের অ্যাসাইলাম ক্লেমগুলো কি মানে হুমকিগ্রস্ত, এগুলো কি অ্যালাউ হবে না? নট নেসেসারি। এটা হচ্ছে ওনত অফ প্রুফ, যিনি অ্যাপ্লিকেন্ট তাকে প্রমাণ করতে হবে যদিও বিএনপি ক্ষমতা এসছে, বাট হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, বাট ওল লাইফ বাংলাদেশে কোনো রিস্কের সম্মুখীন হতে পারে। যে এলাকা থেকে তিনি এসেছেন সেই এলাকায় আওয়ামী লীগ স্টিল মানে সংখ্যাগরিষ্ঠ, মেবি 85% 90% লোকজন আওয়ামী লীগের, এবং যেহেতু উনি বিএনপির ডার্ক স্টেটের লিডার ছিলেন, এই কারণে হিজ লাইফ উইল বি অ্যাট রিস্ক ইভেন দো বিএনপি ইজ ইন পাওয়ার। এভাবে যদি প্রমাণ করা সম্ভব হয়, যদিও দের ইজ এ চেঞ্জেস ইন দ্য সার্কামস্টান্সেস, বাংলাদেশের পলিটিক্যাল পরিমণ্ডলে এই পরিবর্তন চলে এসেছে, তারপরেও অ্যাসাইলাম ক্লেমে কিন্তু উইন করা সম্ভবপর। আচ্ছা, তো অ্যাসাইলাম ক্লেম করে আপনি উইন করা সম্ভব, এখানে সেটেল হওয়া সম্ভব যদি আপনার ভ্যালিড রিজন থাকে আর সেটা আপনি প্রুফ করতে পারেন যে আমার এই রিজনের কারণে আমি এখানে থাকতে পারছি, থাকতে হবে, তা নাহলে আমি দেশে গেলে আমার মৃত্যুর হুমকি রয়েছে। অন্যথায় ফেক কোনো ডকুমেন্ট নিয়ে অ্যাসাইলাম নেভার ডোন্ট। আচ্ছা, এবং আপনার বাংলাদেশে কিন্তু ফেক ডকুমেন্টস প্রিভ্যালেন্ট, এগুলো নিয়ে কিন্তু হোম অফিস কান্ট্রি গাইডেন্স রিপোর্টে পাবলিশ হয়েছে। তার অর্থ এই নয় যে একজন জেনুইন অ্যাপ্লিকেন্ট যে ডকুমেন্ট সাবমিট করছেন, যদি হোম অফিস থেকে অ্যালিগেশন আসে এরকম করে যে ফেক ডকুমেন্ট বাংলাদেশে প্রিভ্যালেন্ট, এর অর্থ এই নয় যে জেনুইন অ্যাপ্লিকেন্ট এই কারণে অ্যাসাইলাম ক্লেমে ফেল হবে। আমরা রিসেন্টলি একটা জিনিস ভাইরাল হয়েছে গতদিন, যেটা দেখেছি আমাদের
সমকামিতা নিয়ে যে একটা অ্যাসাইলামের ছিল এবং আমাদের একজন বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ ছিল এবং তাকে পুলিশ ধরে নিয়ে গেছেন অলমোস্ট প্রায় আহ, শতাধিক সে অ্যাপ্লিকেশন সে সাকসেসফুলি করেছিল বাট জি। মোস্ট অফ দেমই ছিল ফেক বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নাইজেরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে সো ফেক কোনো ডকুমেন্ট দিয়ে অ্যাসাইলাম করা যাবে না এটা কখনোই করবেন না। কখনোই করা কেননা সম্ভব। সিস্টেমটা হচ্ছে যে জেনে যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে সাহায্য করার জন্য এই সিস্টেমটাকে অ্যাবিউজ করলে ভবিষ্যতে যারা জেনুইন অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং যারা এই আইনি পেশা নিয়োজিত রয়েছেন তারা এই 10,000 12,000 50,000 অথবা এই কন্ট্রাক্ট যেটা এসছে এই ভিডিওতে এগুলো করা ঠিক নয় তাদের কাছে বিনীত অনুরোধ করছি Fake দয়া করে document করা ফেক যাবে। ডকুমেন্ট সাবমিট করা ঠিক হবে না এবং ফেক ডকুমেন্ট সাবমিট করে একজন অ্যাপ্লিকেন্টকে অনুপ্রাণিত করা ঠিক বছরের হবে। পর বছর চলে যাবে তার লাইফটাই নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে যাবে জি তো সেই ক্ষেত্রে যাদের জেনুইন ভ্যালিড আছে আপনারা অ্যাসাইলাম সিক করতে পারেন অ্যাসাইলাম পেয়ে যাবেন বাট ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ জেনুইন রিজন কারেক্ট টু স্টে ইন দিস কান্ট্রি তো আমাদের চতুর্থ যে ভিসা প্রসেসটা সেটা হচ্ছে বিজনেস ভিসা তো সেটা নিয়ে একটু শর্টকাটে জেনে নেই ভাইয়ের কাছ থেকে আচ্ছা বিজনেস ভিসা যদি কেউ ইউকে তে আসতে চায় তো সেই ক্ষেত্রে প্রসেসটা কি আমি এটা আগে বলে দিয়েছি যে ভিজিট ভিসার ভিতরে একটি অংশ রয়েছে যে বিজনেস ভিসা যদি কেউ এখানে বিজনেস কোনো কন্ট্রাক্ট সাইন করার জন্য এখানে আসতে চায় বিজনেস করার জন্য এখানে আসতে চায় ব্রিটিশ কোনো কোম্পানির সাথে তার যদি ডিলিং রয়ে যায় সেক্ষেত্রে বিজনেস ভিসার ভিতরে একটি অংশ রয়েছে যেখানে বিজনেস ভিসা এবং এই পারমিশন সে প্রবেশ করতে পারবে আর পাশাপাশি সে যদি কেউ ইনভেস্ট করতে চায় ইনভেস্ট করে এখানে ইনভেস্টর এই ক্যাটাগরিগুলো রয়েছে এবং এমনও রয়েছে যে গ্লোবাল ট্যালেন্ট কারো যদি ট্যালেন্ট থেকে থাকে সেও যুক্ত রয়েছে এই visa নিয়ে আর বিজনেস ভিসা ইনভেস্টরের জন্য আমাকে একটা কোম্পানি এখানে এস্টাবলিশ করতে Establish হবে করতে হবে। এখানে একটা আপনার অ্যাকাউন্টে বিগ একটা ইনভেস্টমেন্ট আপনার একটা বিজনেস প্ল্যানিং থাকতে হবে প্ল্যানিং থাকে যে এই বিজনেস প্ল্যানিং এর অধীনে যে বিজনেসটা করতে চাচ্ছেন এখানে অ্যাটলিস্ট দুটো ইউকে জব আপনি ক্রিয়েট করবেন এবং এই ধরনের ভাইবল যদি কোনো বিজনেস সম্ভব সেটা সেই আপনি ক্ষেত্রে সাবমিট করেন there is possibility তো আপনার যদি প্রপার বিজনেস প্ল্যান থাকে আর আপনি যদি এখানে বিজনেস স্টাবলিশ করার মতো এরকম অর্থায়ন থাকে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা বিজনেস ভিসা অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে বিজনেস ভিসা কি কোনো আইএলস টাইলস এই ধরনের প্রয়োজন না আছে? না এই আর শুধু ব্যাংক স্টেটমেন্টের একটা হেলদি Right. অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে হুইচ ইজ ইজি টু ট্রান্সফার এনি টাইম ক্যান বি ট্রান্সফারেবল জি সো এটা হচ্ছে বিজনেস ভিসা তো যারা বিজনেস করতে চান এই ক্ষেত্রে কি ডেফিনেটলি তার লিমিটেড কোম্পানি এখানে ওপেন করতে হবে। অবশ্যই এটি থাকতে হবে ভ্যালিড লেজিটিমেট একটি কোম্পানি এখানে এস্টাবলিশ করতে হবে আচ্ছা তো একটা কোম্পানি আপনারা এস্টাবলিশ করে আপনারা ইউকেতে সুইচ করতে পারবেন সো আমাদের লাস্ট যে ইয়েটা সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ভিসা তো সেই ক্ষেত্রে যদি আমাদের একটু শর্টকাটে বলেন তো ফ্যামিলি ভিসাটা কি এবং এই ক্ষেত্রে যেমন ফ্যামিলি ভিসার মধ্যে থাকে যেমন স্পাউস ভিসা থাকে জি। ডিপেন্ডেন্ট ভিসা থাকে জি। অথবা চাইল্ড যারা বা মেম্বারদেরকে আনার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যদি একটু শর্টকাটে হ্যাঁ। আমাদের বলেন। প্রথমত যে কথা স্পাউস ভিসা সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে যুক্তরাজ্যে একজন নাগরিক তাকে বিয়ে করেছেন তিনি বিয়েটি জেনারেট হতে হবে সেক্ষেত্রে যিনি যুক্তরাজ্যের নাগরিক তিনি স্পন্সর অথবা তার ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে এই বাট তার মিনিমাম ইনকাম হতে হবে 29,000 পাউন্ড আমাদের কারেন্ট ইমিগ্রেশন রুলস 6 মাসের জন্য এই 29,000 পাউন্ডের যে ইনকাম সেই পেসলিপ 6 মাসের পেসলিপ ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে পাশাপাশি বাংলাদেশ থেকে যিনি প্রবেশ করবেন ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে তাকে টিবি একটি টেস্ট প্রদান করতে হবে এবং অনগোয়িং কমিউনিকেশন যিনি যুক্তরাজ্যের স্পন্সর তাকে অবশ্যই রেগুলার অনগোয়িং ফাইন্যান্সিয়াল সাপোর্ট মানি রেমিটেন্স এগুলি সাবমিট করতে হবে সাবমিট করতে হবে এবং এগুলি সাবমিট করলে পরে এই যুক্তরাজ্যে স্পাউস হিসেবে তিনি প্রবেশ করতে পারবেন আমি বাচ্চার কথা বলি চিলড্রেন এই ফ্যামিলি যদি বাচ্চা থেকে থাকে সেই বাচ্চা একই রুটে মায়ের সাথে অথবা বাবার সাথে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন apply করতে পারবেন। অন্যদিকে প্যারেন্টস অনেকে কিন্তু রয়েছে আপনার বাবা মা parents, বাবা মা হ্যাঁ সেক্ষেত্রে এটাকে বলে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ এডিআর এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে পিতামাতাকে আনা সম্ভব তবে সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যিনি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট তার একটি লং টার্ম ইলনেস রয়েছে এবং ইলনেসের জন্য ট্রিটমেন্ট বাংলাদেশে চলছে বাট এই ট্রিটমেন্টটি অ্যাডিকুয়েট নয় অথবা এই ট্রিটমেন্টটি দেওয়ার পর তার যে কন্ডিশন সেটি এখনো ঠিক হচ্ছে না জি। প্লাস ইউকে যে স্পন্সর যুক্তরাজ্যের যে সন্তান এটা তো পরে মেয়ে অথবা ছেলে তার ফিনান্সিয়াল স্ট্রং অ্যাবিলিটি রয়েছে এবং তিনি রেগুলার মানি রেমিটেন্স পাঠাচ্ছেন ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এই ট্রিটমেন্টগুলি বাংলাদেশ করার জন্য বাট যেহেতু ট্রিটমেন্টে অ্যাডিকুয়েট না এই কারণে এবং যে কেয়ারটা দেওয়া হচ্ছে বাংলাদেশ সেটা অ্যাডিকুয়েট না এবং এই কারণে তিনি তাকে লুক আফটার করার জন্য বাংলাদেশের যে বাবা মা তাকে যুক্তরাজ্যে আনতে চাচ্ছেন এখানে বলা হয় অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ আচ্ছা আর নতুন নিয়মে আমাদের নতুন কিছু রুলস এসেছে যেটা স্টুডেন্টরা তারা কি আর ওয়াইফ আনতে পারবে না ডিপেন্ডেন্ট এটা অ্যাপার্ট ফ্রম পিএইচডি এবং পোস্ট গ্রাজুয়েশন ছাড়া ডিগ্রি লেভেলের কোন স্টুডেন্ট তারা ওয়াইফ আনতে পারবে জি না না। আর সেই ক্ষেত্রে হচ্ছে অনলি যারা পিএইচডি স্টুডেন্ট আছে তারা
তাদের ওয়াইফ, দ্যাটস আচ্ছা, কল জি। ডিপেন্ডেন্ট জি। ক্ষেত্রে। আর স্পাউসদের ক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জেস এসেছিল যে ইংলিশ টেস্টের ক্ষেত্রে, জি। সেই ক্ষেত্রে এখন সেটাকে কি B1 থেকে B2 করা হয়েছে? জি, B2 করা হচ্ছে B2 ভবিষ্যতে। করা হয়েছে। ইভেন তার হাজবেন্ডকে কত ন্যূনতম কত স্যালারি দেখাতে হবে? এখন ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিতে আচ্ছা। তাকাচ্ছেন আপনি। আচ্ছা। স্টুডেন্ট ক্যাটাগরিতে যদি হয় হয় তাহলে যদি ব্রিটিশ স্পাউস হয় সেই ও ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই ন্যূনতম স্যালারি 29,000 পাউন্ড। 29,000 পাউন্ড আপনার ইয়ারলি স্যালারি জি। দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ওয়াইফকে আর ওয়াইফকে অবশ্যই বাংলাদেশ থেকে A1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে। টেস্ট পাস করতে হবে। সো থ্যাংক ইউ মোহিত ভাই। সো এই ছিল সো ফার ইউকে ভিসা প্রসেস নিয়ে যতগুলো সাবজেক্ট ছিল আমরা চেষ্টা করেছি আপনাদেরকে শর্টলি আপনাদের তুলে ধরতে, কারণ অনেকেই আপনারা জানতে চেয়েছেন এই প্রসেসটা নিয়ে। তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে তুলে ধরতে। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিতে। তো মোহিত ভাই অসংখ্য ধন্যবাদ। মোহিত ভাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক কঠিন, 4 মাস, দীর্ঘ 4 মাস আমি ঘোরার পর আমি এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এই শো এর জন্য। তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব। আপনারা যারা মোহিত ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, আমি ডেসক্রিপশন বক্সে মোহিত ভাইয়ের নাম এবং চেম্বার এবং অফিসের ডিটেলস দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি 4 মাস বলেছি, এটা শো এর জন্য যে একটা এক্সট্রা টাইম ক্রিয়েট করা, এটা মোহিত ভাইয়ের জন্য হার্ড, কারণ মোহিত ভাই অলরেডি এনটিভিতে তার প্রোগ্রাম চলে প্রতি সপ্তাহে, আপনারা জানেন, দেখে থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ মোহিত ভাই আমাদেরকে। এত সুন্দর করে বলেছেন, আমার চোখে বাদিক দিয়ে একটু থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। May Allah bless you. আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে ধন্যবাদ। আর আপনারা যারা ইউকে তে আছেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে, এনি কাইন্ড অফ স্টুডেন্ট ভিসা প্রসেস অথবা স্পাউস, এনি কাইন্ড অফ প্রবলেম থাকলে আপনারা ফিল ফ্রি মোহিত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এসে তার চেম্বারে যোগাযোগ করতে পারেন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট লয়ার। আমরা যেহেতু বলেছি, সে একবার না দুবার না বহুবার বেস্ট লয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। 20,000 জন আইনজীবীদের মাঝখানেও তাকে ওয়ান অফ দ্য বেস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে। সো তার হিস্ট্রি অনেক, এটা বলে শেষ করা যাবে না। আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি, আমি বেস্ট লয়ার কিনা আমি জানি না, তবে আমি যে প্রিন্সিপালটাকে বিশ্বাস করি, বি গুড, ডু গুড, বি কাইন্ড, অ্যাভয়েড হিপোক্রেসি, Yes, ইউ উইল বি দ্য বেস্ট লয়ার ইন দ্য ওয়ার্ল্ড। that's true. সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। সো টিল দেন, Be happy at all time.